সংস্কার নির্বাচনকে অভ্যন্তরীণ ইস্যু মনে করে জাতিসংঘ, রাজনীতিবিদদের মত বিনিময়। জাতীয় সংলাপে সহযোগিতা করতে চায় জাতিসংঘ, বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ। যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, চলমান সংস্কার প্রক্রিয়ায় সন্তোষ। আগামী নির্বাচনে প্রভাব ফেলবে তরুণ ভোটাররা, কয়েকগুণ বেড়েছে জামায়াতের সমর্থন। দেশ জুড়ে থামছে না যৌন নিপীড়ন, শিশু আসিয়া ধর্ষণ মামলায় মূল আসামির স্বীকারোক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: গণপরিবহনে নারীর সুরক্ষায় হেল্প অ্যাপ অভিযোগ পাওয়া মাত্রই এফআইআর হিসেবে গণ্য। এই মুহূর্তে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছে বিএনপি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে নির্বাচন সম্পর্কে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে করে জাতিসংঘ। অন্যদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না, আর তা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ১২টা থেকে একে একে আসতে থাকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যোগ দেন আইন উপদেষ্টা সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরাও। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় ২.৫ ঘণ্টা চলে তাদের বৈঠক। রাজনৈতিক নেতারা দ্রুত আগামী নির্বাচন ও সংস্কারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও জাতিসংঘ মহাসচিব বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, এই মুহূর্তে প্রয়োজন শুধুই নির্বাচন কেন্দ্রিক সংস্কার। আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। দলের স্থায়ী কমিটির সদস্য জানান, নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। তবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না, তাই অন্তর্বর্তী সরকারকেই মৌলিক সংস্কার করতে হবে মত এনসিপির নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জামায়াত ইসলামের নেতারা জানান, জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন তারা। আর বৈঠকে যোগ দেয়া বামপন্থী দলের নেতারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিভাবে ঐক্য গড়ে তোলা সম্ভব সেই বিষয়টি তুলে ধরেন। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারগুলোর প্রশ্ন আছে, আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা এর মধ্য দিয়ে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়েসহ পরিবারটির এখনও যারা জাতিসংঘে কর্মরত আছেন তাদের অপসারণের দাবিও উঠে আসে এই বৈঠকে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিশ্চিত করতে জাতীয় সংলাপের প্রয়োজন হলে তাতে মধ্যস্থতা করতে প্রস্তুত আছে জাতিসংঘ। পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন অ্যান্তোনিও গুতেরেস। মেহেদী হাসানের রিপোর্ট। সারাদিনের কর্মব্যস্ততার পর শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টাকে সাথে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব। শুরুতেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অবদান স্মরণ করেন। এছাড়া প্রশংসা করে বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উত্তরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রয়োজন হলে তা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. গুতরেসের বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন, বিশ্ব সম্প্রদায় মুখ ফিরিয়ে নেয় ঝুঁকির মুখে পড়েছে এই জনগোষ্ঠী। And the United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar. মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিও এখন খুবই সংকটাপন্ন বলেও এ সময় উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। Also, humanitarian aid. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার এবং জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে তুলে ধরা একগুচ্ছ দাবির মধ্যে মব জাস্টিস বলে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলুষিত করার অভিযোগও আছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিবের নির্ধারিত কর্মসূচির মধ্যে গুরুত্ব পেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেপথ্যে থাকা তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠক। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে 25 সদস্যের প্রতিনিধি দলের ওই বৈঠকে আবারও জোরালো দাবি উঠেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের। মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং তিনি হচ্ছেন যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, তো সম্ভাবনা আছে যদি বাংলাদেশ এখানে অ্যাপিল করে এবং এখানে অন্যান্য দেশগুলো যদি এখানে সম্মতি দেয় তাহলে হয়তো এখানে আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে একটা ট্রায়ালের আন্ডারে আনা সম্ভব। জাতিসংঘ মহাসচিব তরুণদের আক্ষেপ, অভিযোগ এবং দাবিকে গুরুত্ব দিয়েছেন। কোনো ধরনের আমাদের রিঅ্যাসিওর করা বা কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া, কোনো ধরনের কথা আমাদের দেওয়া, এরকম কোনো পরিস্থিতি ওখানে ছিল না। আমরা টোটালি একটা পিসফুল কথাবার্তার মধ্যে ছিলাম। তো আমরা আমাদের প্রবলেমগুলো জানাইছি, উনি ওটার সম্পর্কে জাস্ট অবগত হয়েছেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা আশা করেন শিক্ষার্থীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সহ বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকার কথা জানিয়েছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশে মানবাধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় চলমান সংস্কারে সন্তোষ জানান তিনি। বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। মেহেদী হাসানের আরও একটি রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে রাজধানীতে নবনির্মিত জাতিসংঘ ভবনে যান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীতে ঘুরে দেখেন তিনি। পরে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের অন্যতম সহযোগী। সরকারের চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ জানান জাতিসংঘ মহাসচিব। That we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. And that their agenda is not a UN agenda, but it is the agenda of the country, which is to support the government and the people of Bangladesh. পাশাপাশি বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. এরপর জাতিসংঘ ভবনের প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন অ্যান্তোনিও গুতেরেস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নির্ভর করবে তরুণ ও সুইং ভোটারদের ওপর। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে সামাজিক সংগঠন ইনোভেশন পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, বিএনপির সমর্থক স্থিতিশীল থাকলেও কয়েকগুণ বেড়েছে জামায়াতের। মফিউর রহমানের রিপোর্ট। যারা করেছেন তাদেরকে দেশের রাজনৈতিক হালচাল ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইনোভেশন পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরেন সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারোয়ার। ক্যান্ডিডেটকে চিনি না, সেটা অনেক বেশি আসছে। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলতি বছর ইলেকশন হলে ভোট পড়ত 60%। বিএনপি সমর্থক স্থিতিশীল থাকলেও বেড়েছে জামাতের সাপোর্টার। জামাতের সাপোর্ট এত 3-4 গুণ বেড়ে গেছে। আওয়ামী লীগের সাপোর্ট এট হিস্টোরিক্যাল লো, ইভেন ওয়ার্স দ্যান দেয়ার পারফরম্যান্স, দেয়ার হিস্টোরিক্যাল লো অফ দ্য 70s। এমন অবস্থায় নতুন দল আসা মানুষের কাছে প্রত্যাশিত ছিল। এর ফলে নির্বাচনের ফলাফল প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন নতুন দলের প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা। তার যদি একটা প্ল্যান থাকে যে নতুন দলকে সে ভোটটা দিবে কোন এলাকায়, তার এলাকায় গিয়ে দেখবে তার ওই পার্টিকুলার দলের প্রতিনিধি যথেষ্ট পরিমাণ সাউন্ড না। সুইং ভোটার্স এবার অনেক বেশি এবং ভোটের কনটেক্সট কমপ্লিটলি আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশে এরকম যে কনটেক্সটে এবার ভোট হতে যাচ্ছে, এই কনটেক্সটে ভোট কখনো হয়নি। নির্বাচনের জন্য সুস্পষ্ট অবস্থান জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পতিত আওয়ামী লীগের ভোটাররা দেশে আছেন। নির্বাচনে তারা প্রতিশোধমূলক ভোট দিতে পারে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে না পারে, তাহলে এই আওয়ামী লীগের ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ রিভেঞ্জ ভোট দেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারকে সহায়তা করা প্রয়োজন বলেও মনে করেন তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। থামছে না যৌন নিপীড়ন। 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 3 শিশুর ওপর নিপীড়নের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনা, নাটোর, মেহেরপুর, জামালপুর, রাজশাহী, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও সুনামগঞ্জে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় 7 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ইব্রাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা। তিনি জানান, ইব্রাহিম এর আগেও কয়েকবার ধর্ষণ করেছে এবং কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি আমার শিশু বাচ্চার উপরে যে এই অসামাজিক কাজ করছে, আমি তার বিচার চাই। পুলিশ জানায়, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জড়িত যে আসামি ইব্রাহিম, তাকে আমরা গতকালকে থেকেই অ্যারেস্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারব। এদিকে সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মনসুর আলী ও সিদ্ধিরগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরগুনায় পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার 7 দিন পর বরগুনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দেয়া তথ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য 3 জন ব্যক্তিকে নিয়ে আসছি। নাটোরের বড়াই গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মাসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামালপুরের 13 বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, খেলার সময় প্রতিবেশী লাল মিয়া তাকে শারীরিক নির্যাতন করে। রাজশাহীর তানোরে গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিওন ফকির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালীতে 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল মামুন সোহাগ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলা করেছে শিশুটির বাবা। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত সিএনজিতে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ছাতকে 9 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবুল মিয়া নামে একজনের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ।
সকালে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ধর্ষক হিটু শেখ। পুলিশ জানায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় তাকে। জবানবন্দি শেষে বিকেল 4:30টার দিকে কারাগারে পাঠানো হয়েছে আলোচিত আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে। শিশু আসিয়া ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যেই কার্যকর করার দাবি জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। মাগুরার শ্রীপুর উপজেলায় আসিয়ার গ্রামের বাড়ি সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রথমে আসিয়ার কবর জিয়ারত করেন জামায়াতে আমির। সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করলে ধর্ষণের হার কমে আসবে। এ সময় ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা বলেছি সর্বোচ্চ ৯০ দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন এক সপ্তাহ, দেশের আইনে এক সপ্তাহ হবে না। আমরা এই জন্য ৯০ দিন বলেছি, কিন্তু আমরা ৯১ দিন দেখতে চাই না। দেশজুড়ে নারী নিপীড়ন ও সহিংসতার প্রেক্ষাপটে গণপরিবহনে নারীর সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি এবং সুইস বাংলাদেশের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে অ্যাপটি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। পরিসংখ্যান বলছে, দেশের প্রায় 64% নারী গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেচার প্রোগ্রাম হেল্প নামের অ্যাপটি নারীদের এই হয়রানি প্রতিরোধে সহায়তা করবে। যে কোনো গণপরিবহনে চলাচলের সময় যে কোনো যৌন নিপীড়নের জন্য এই অ্যাপের মাধ্যমে নারীরা তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, নিতে পারবেন জরুরি সেবা। এই যে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার যে সমস্যাটা, এই সমস্যাটা কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এই অ্যাপে যারা অভিযোগ করবেন তা এফআইআর হিসেবে নথিভুক্ত হবে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তদন্ত করবে। আপনারা প্লিজ শ্রমিকদের সাথে বসেন, যারা হেল্প করে ওদের নেতাদের সাথে বসেন এবং মালিকদের সাথেও বসে বলেন যে আপনাদের এই বাসের হেল্পার জন্য এই কাণ্ডটি করে না, আর বাস চালক জন্য বাসটা সাইডে নিয়ে নামাই। বসেন, প্রয়োজনে আমরা যে ধরনের সাহায্য দরকার সেই ধরনের সাহায্য করব। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি রাজধানীর বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার ঘোষণা হতে পারে। বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকায় এসেছে। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। 5 শিক্ষার্থীকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে রাজধানীর পল্টন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থগিত করা হয় বামপন্থী কয়েকটি সংগঠনের গণমিছিল। মানিক শিকদারের রিপোর্ট। শিশু আসিয়া সহ সকল হত্যা ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের ডাক দেয় বামপন্থী বেশ কয়েকটি সংগঠন। পাল্টা কর্মসূচি হিসেবে সামাজিক মাধ্যমে সিপিবির কার্যালয় ঘেরাওয়ের ডাক দেন এক অনলাইন অ্যাক্টিভিস্ট। আর এতে উদ্বেগ দেখা দেয় কমিউনিস্ট পার্টির কার্যালয় ঘিরে। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পল্টন এলাকায়। বারবার কমিউনিস্ট পার্টির উপর আঘাত এসেছে, কমিউনিস্ট পার্টির অফিস পুড়েছে, কিংবা আগুনে পোড়া অফিস থেকে আমরা আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছি। সিপিবি কার্যালয়ে হামলা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক।
এ ধরনের ঘটনার ঘটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর তারপরে যদি ঘটে নিশ্চয়ই সরকারকেই সেই ব্যবস্থাটা বিবেচনা করতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। তারা আমাদের সাথেও কথা বলেছে। এর আগে বাম সংগঠনগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ইনকিলাব মঞ্চের পাল্টা কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্র ইউনিয়ন। যে আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এই যে মব সন্ত্রাস চলছে 5 আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, হামলা মামলার ভয় দেখিয়ে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 2 দফা দাবিতে আগামী 1 মাস গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। বলেন, এ সময় রাজপথে তারা আরও কোনো কর্মসূচি দেবেন না, তবে আওয়ামী লীগের উস্কানিতে নামে বেনামে কেউ কর্মসূচি দিলে সেটি প্রতিহত করতে তারা ফের রাজপথে নেমে আসবেন। এদিকে প্রতিবাদী জুলাই জমায়েত কর্মসূচি শেষে তারা শহীদ মিনার অভিমুখে মিছিল নিয়ে রওনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের অনুরোধে তারা জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে মিছিলের কর্মসূচি স্থগিত করেন। এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়াগঞ্জ দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। কিল্লিবাদীগুলো যদি রাজপথে নামার স্পর্ধা দেখায়, আমরা শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের সুপর্দ করব। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে প্রায় 20 লাখ জাল টাকা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঈদ সামনে রেখে জাল টাকা বাজারে ছড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। আটকদের নামে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঈদ সামনে রেখে কর্মব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার সিন্ডিকেট। গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান পরিচালনা করে সেখান থেকে 3 জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে 4 লাখ জাল টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাদের গোপন আস্তানার খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে আরও 16 লাখ জাল টাকা এবং 9,76,000 অপ্রস্তুত জাল টাকা সহ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ঈদ সামনে রেখে জাল টাকার চক্রের বিষয়ে সজাগ রয়েছে পুলিশ। আটকদের বিরুদ্ধে এরই মধ্যে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে। তবে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে হেফাজতে এনে জিজ্ঞেস করব। মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই, আমাদের যারা জনসাধারণ আছে, আমরা যাতে পণ্য কেনা বেচা এবং টাকা আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করি। এর আগেও জাল টাকা তৈরির কারণে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আটকদের নামে এবং আমাদের তো নিয়মিত কার্যক্রম আছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল থেকে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট 2,26 লাখ শিশুর জন্য সকাল 8টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ইফতারের বিরতি দিয়ে চলবে রাত 8টা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সারা দেশে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 1,20,000 টিকা কেন্দ্রে চলছে এই কার্যক্রম। ঢাকা উত্তর সিটিতে এই ক্যাম্পেইনের জন্য খোলা হয়েছে 1,910টি ক্যাম্প। মোট 6,09,528 শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়। এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচির উদ্বোধন করে ডিএনসিসি প্রশাসক বলেন, লোকালয়ে ক্যাম্প স্থাপনের ফলে কোনো শিশু বাদ যাবে না। 1900-এর উপরে সেন্টার আছে, সুতরাং এই সেন্টারগুলো একদম লোকালয়ের খুব কাছাকাছি আছে। আমরা খুব রিমোট এরিয়ায় করি নাই, যেরকম পুরো হসপিটালে এটা করা হয় নাই। তো সুতরাং রিমোট এরিয়ায় না করে লোকালয়ে করার কারণে আমরা ম্যাক্সিমাম রিচটা আশা করি পাবো। কোনো শিশু বাদ পড়ে গেলে পরবর্তী 2 থেকে 3 দিন তাদের পুনরায় খাওয়ানোর ব্যবস্থা করা হবে। রমজান মাসকে আমরা মাথায় রেখে এরপরেও যেই সব বাচ্চারা বাদ পড়ে যাবে, আমাদের আরও পরবর্তী 2-3 দিন এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ব্যবস্থা থাকবে।
অভিভাবকরা বলছেন বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইন সম্পর্কে জানতে পেরে শিশুকে অন্ধত্ব সহ নানান শারীরিক অসুস্থতা থেকে নিরাপদ রাখতেই তারা এসেছেন। প্রতিবার যতবারও পাওয়ার দরকার ততবার যেন পায়, ততবারই চেষ্টা করবো ওকে খাওয়ানোর জন্য। বাচ্চাদের রাতকানা যাতে না হয়, এনিমিয়া যাতে না ভোগে, সবকিছুর জন্য হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন এ অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। টিভিতেও প্রায় দেখায় বিভিন্ন ক্যাম্পেইন, তো সেখান থেকেই জানা আর কি যে শিশুকে নিয়ে যেতে হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে 2 বার শতকরা 98% শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার সহ কমেছে শিশু মৃত্যুর হার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে শক্তির জায়গা হতে পারত মিউচুয়াল ফান্ড খাত, অথচ অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে তা এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী শাসনামলে কারসাজিকারীরা মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় কোনো নিয়ম নীতির ধার ধারেনি। এ খাতের অর্থ নিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন তারা, যার খেসারত দিতে হচ্ছে লাখ লাখ বিনিয়োগকারীকে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা 37টি। এর মধ্যে 35টি ফান্ডের ইউনিটের দামই নেমে গেছে 10 টাকা অভিহিত মূল্যের নিচে, আর 18টি ইউনিটের বাজার মূল্য এখন 5 টাকারও কম। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকেরা ফান্ডের অর্থ তছরূপ করে ভিন্ন খাতে ব্যবহার করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ বিনিয়োগকারীদের। মিউচুয়াল ফান্ডের টাকা ইনভেস্ট করার কথা ছিল পুঁজিবাজারে, কিন্তু সে পুঁজিবাজারে ইনভেস্ট না করে সে তার মনগত বিভিন্নভাবে অনিয়ম করে টাকাগুলো একদম নিজের পকেটে নিয়ে নিয়েছে। দুদকরে বলবো, যেটা শুধু সিকিউরিটিজেশন কমিশনে না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেসব ইস্যু ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট যে টাকাগুলো নিচ্ছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বাজার সংশ্লিষ্টরাও বলছেন, লুটেরা সম্পদ ব্যবস্থাপক ও কারসাজিকারীদের কারণেই এ খাতে ধস নেমেছে। বোনাস আর রাইট শেয়ার ইস্যু করে ইললিগাল কাজ হয়েছে। মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে ওনারা বিভিন্ন কনস্ট্রাকশন করেছে, চুরি হয়েছে সেই ফান্ডের টাকা, জমি কেনা হয়েছে। এই সব কারণে মিউচুয়াল ফান্ডের উপরে আমাদের বিনিয়োগকারীর আস্থা একেবারে নাই। বিশ্লেষকদের মতে, দুর্নীতি আর অস্বচ্ছতার কারণে মিউচুয়াল ফান্ডের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে গেছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে খাতটি। ডিভিডেন্ড যদি দিতে না পারে তাহলে তো এটার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। নানান ধরনের প্রশ্ন আছে, অস্বচ্ছতা আছে, দুর্নীতি আছে, এই বিষয়গুলো তো বরাবরই উঠে আসছে। সুতরাং সেদিক থেকে এটা খতিয়ে দেখা দরকার। আর্থিক খাত, বিশেষ করে পুঁজিবাজারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে হলে মিউচুয়াল ফান্ডগুলোকে সক্রিয় করা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষার আগেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে নাব্যতা ফিরিয়ে আনতে চায় কর্তৃপক্ষ। ইতোমধ্যেই শুরু হয়েছে ড্রেজিং কার্যক্রম, ফলে কয়লাবাহী মাদার ভেসেল সহজেই নোঙর করতে পারবে প্রকল্প এলাকায়। নিজস্ব ব্যবস্থাপনায় ড্রেজিংয়ের উদ্যোগে সাশ্রয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের কুতুবদিয়ায় কয়লাবাহী মাদার ভেসেল চলাচল স্বাভাবিক রাখতে বঙ্গোপসাগরে তৈরি করা হয় এই চ্যানেল। 2029 থেকে এই বন্দরের কার্যক্রম শুরু হওয়ার কথা। জাইকার অর্থায়নে তৈরি 14.3 কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি 2023 সালের 20 সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। গভীর এই সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালুর আগে প্রথমবারের মতো চ্যানেলটি রক্ষণাবেক্ষণে ড্রেজিং শুরু করেছে কর্তৃপক্ষ। দেশের একমাত্র ট্রেল সাকশন হপার ড্রেজার খনক এর মাধ্যমে চলছে এই ড্রেজিং। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। বন্দর সংশ্লিষ্টরা জানান, মাতারবাড়ি চ্যানেলের গভীরতা 15.42 মিটার হলেও কাদা ও পলি জমে এখন দাঁড়িয়েছে 10 থেকে 12 মিটার। বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে যেখানে 4 থেকে 500 কোটি টাকা খরচ হওয়ার কথা, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ড্রেজিংয়ের খরচ হবে 30 থেকে 40 কোটি টাকা। ছোটখাটো টেন্ডারের মাধ্যমে আমরা 30 থেকে 35 কোটি টাকার মধ্যে বাৎসরিক একটা খরচ করে যেন এই জাহাজটা মেনটেনেন্স ধরে রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বন্দরে নৌ যোগাযোগ স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীতে ড্রেজিং অব্যাহত রাখার কথা জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। এই মেইনটেনেন্স কন্ট্রাক্টটা একটু দীর্ঘ সময়ের জন্য করার জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিচ্ছি।
যাতে আগামী ৩-৪ বছরের জন্য একটা স্থায়ী একটা ব্যবস্থা নেওয়া যায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নাব্যতা রক্ষায় প্রথম পর্যায়ে ড্রেজিং কার্যক্রম আগামী বর্ষার আগেই শেষ হবে। এতে নৌপরিবহন কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনতে না পারলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচারী রাষ্ট্র কাঠামো যাতে তৈরি না হয় সেজন্য গণতান্ত্রিক লড়াই জারি রাখতে হবে। শিউলি শবনমের রিপোর্ট। প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, যেখানে উঠে এসেছে জুলাই আন্দোলনের পেছনের বিভিন্ন গল্প। বইটির প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠান। বক্তারা বলেন, বইটি জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। বইয়ের লেখক যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের মূল্য দিতে দেশের দীর্ঘমেয়াদী সংস্কার জরুরি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। এতে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের জন্য আমরা প্রায় ৭ বছর অপেক্ষায় ছিলাম। এখন লক্ষ্য আরেকটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যাতে তৈরি না হয় সেজন্য লড়াই চালিয়ে যাওয়া। পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা। এদিকে জুলাই অভ্যুত্থানের নায়কদের নিয়ে মিথ্যাচার না করার আহ্বান জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তোমরা আমাদের জুলাই নেতা ছিনা, আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও। এটা শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি ব্যতিক্রমী একটি ইফতার আয়োজনের খবর জানিয়ে। রমজানে প্রতিদিন একসাথে ইফতার করেন ৬,০০০ মানুষ। সাতক্ষীরা কালীগঞ্জের নলতা রওজা শরীফে বসে ৯০ বছর ধরে চলছে এই আয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, এটাই দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাজারো রোজাদারের উপস্থিতিতে পরিপূর্ণ কালীগঞ্জ নলতা শরীফের বিশাল মাঠ। ৬,০০০ রোজাদার ইফতারি করেন একসঙ্গে বসে। ১৯৩৫ সালে খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই রমজান মাসে এই ইফতারের আয়োজন করা হয়। দিন দিন বাড়ছে এর পরিধি। প্রতিদিন প্রায় ২৫ জন বাবুর্চি ২৫০ কেজি ছোলা, ১৫০ কেজি চিড়া, ২৮০ কেজি আলু, ২২২ কেজি ময়দা, ৪০ কেজি খেজুর, ৯৬ কেজি তেল, ৬,০০০ পিস ডিম, ৬,০০০ পিস কলা ও ১১০ কেজি সুজি দিয়ে ইফতার তৈরি করেন। স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় ২৫০ জন। এখানে প্রায় ৬,০০০ লোকের ইফতারির আয়োজন করা হয়। করোনার আগে এখানে ১০,০০০ লোকের ইফতারির আয়োজন করা হতো মুসল্লিদের। ছোলা, চিড়ে, ডিম এবং ফিন্নি, কলা, সিংড়া, খেজুর দিয়ে আমাদের এই ইফতার করা হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ ইফতারি করতে আসে। মানুষের খেদমত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। আমরা ২২ জন লোক কাজ করি। নলতা কেন্দ্রীয় আহসান মিশনের প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ১৯৫০ সাল থেকে এই ইফতারির ব্যবস্থা চালু করেছিলেন। তখন লোক সংখ্যা ছিল খুবই সীমিত এবং উনি যতদিন বেঁচে ছিলেন ওনার এই ধারাটা অব্যাহত রেখেছিলেন। পহেলা রমজান থেকে শুরু হয়ে ইফতার মাহফিল চলে শেষ রমজান পর্যন্ত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংস্কার নির্বাচনকে অভ্যন্তরীণ ইস্যু মনে করে জাতিসংঘ, রাজনীতিবিদদের মত বিনিময়। জাতীয় সংলাপে সহযোগিতা করতে চায় জাতিসংঘ, বাংলাদেশে নিয়ে অপপ্রচারে উদ্বেগ। যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, চলমান সংস্কার প্রক্রিয়ায় সন্তোষ। আগামী নির্বাচনে প্রভাব ফেলবে তরুণ ভোটাররা, কয়েকগুণ বেড়েছে জামায়াতের সমর্থক। দেশজুড়ে থামছে না যৌন নিপীড়ন, শিশু আসিয়া ধর্ষণ মামলায় মূল আসামির স্বীকারোক্তি।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।